ঢাকা, যেখানে প্রতিটি রাস্তা একটা গল্প বলে। আজ আমি সেই গল্পের পাতা উল্টে যাচ্ছি হিমালয়ের কোলে নেপালের দিকে। একটি শহর ছেড়ে আরেকটি পৃথিবীতে পা রাখছি, যেখানে বাতাসে মিশে থাকে প্রাচীন মন্দিরের ধোঁয়া আর পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে শান্তির সংজ্ঞা। এটা কোনো সাধারণ ট্রিপ নয়, এটা একটা যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার, আবার হারিয়ে ফেলার। চলুন একসাথে চলি আর নেপালকে বলি আমরা আসছি। আমরা চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বড় স্ক্রিনে আপনার ফ্লাইটের সকল তথ্য এবং গেট নাম্বার দেখে নেবেন। কাঠমান্ডুতে যাওয়ার জন্য 1 নং গেট দিয়ে প্রবেশের তথ্য দেওয়া থাকলো, আমাদেরকে 4 নং গেট দিয়ে প্রবেশ করতে বলা হলো। এক্সরে স্ক্যানারে ব্যাগ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের পর কোনো কিছু বুঝতে না পারলে বা ইমিগ্রেশনের কোথায় কি করতে হবে বিষয়গুলো জানতে হেল্প ডেস্কে যাবেন। ব্যাগ জমা, ইমিগ্রেশনের ইত্যাদিতে সময় লাগতে পারে, তাই বিমানবন্দরের ওয়াশরুম ব্যবহার করুন। তো ব্যাগ জমা দেওয়ার জন্য আমরা ব্যাগ জমা দেওয়ার কাউন্টারের সামনে যাচ্ছি। ব্যাগ জমা দেওয়ার পর আমরা ইমিগ্রেশনে চলে যাই। ইমিগ্রেশনে ভিডিও করার অনুমতি নেই, তাই ভিডিও করে নিই, আর আপনারাও চেষ্টা করবেন ভিডিও না করার জন্য। ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনওসি, স্ত্রী সহ আসলে ম্যারেজ সার্টিফিকেট, পরিবারের খরচ, আপনি একা বহন করলে স্পন্সর লেটার, বিমান টিকিট রিটার্ন সহ হোটেল বুকিং কনফার্মেশন ইত্যাদি সাথে নিয়ে ইমিগ্রেশন যাবেন, নতুবা আপনাকে যেতে দেবে না। তবে পরিবার সহ যে কোনো দেশে যাওয়ার সময় ইমিগ্রেশন সহজ হয়। যারা ইমিগ্রেশনে আসবেন অনেকে খুবই আনকমফোর্টেবল ফিল করেন ইমিগ্রেশনের প্রশ্নপত্র বা ইমিগ্রেশন পুলিশের প্রশ্ন শুনে। তো আপনার চেষ্টা করবেন যে কনফিডেন্ট থাকার জন্য, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো অবৈধ কাজ করবেন, অবৈধ কাগজপত্র এগুলো না বানিয়ে আসছেন, সঠিকভাবে আসছেন, তাহলে আপনার কনফিডেন্ট না থাকার কোনো কিছু নেই। কনফিডেন্ট থেকে কথা বলবেন, যা প্রশ্ন করে, যেমন কি করেন, আমার মেয়ে হলে আপনার স্বামী কি করে, বা আপনি কি স্টুডেন্ট কিনা, এরকম কিছু। তো যেটা সত্য সেটা উত্তর দেবেন। তো আসলে ইমিগ্রেশন বেশি সময় লাগবে না। যদি আপনার প্রশ্নে তাদের সন্দেহ জাগে, তো সেক্ষেত্রে আসলে তারা আরো সময় নেয়। তো চেষ্টা করবেন সত্য কথা বলার জন্য, যে কোনো যাই হোক কথা বলার জন্য, তাহলে হয়। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে বসবো ভাবলাম, কিন্তু নির্দিষ্ট ব্যাংকের কার্ড না থাকাতে বসতে পারিনি। আপনারা লাউঞ্জ ব্যবহার করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট কার্ড সাথে আনবেন, আর শুধু কার্ড সাথে আনলেই পুরো লাউঞ্জ কমপ্লিমেন্টারি বা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সাথে বুফে খাবার। আসসালামু আলাইকুম। দেখো, অবশেষে টিকিট ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললামই। অনেক স্বপ্ন ছিল আসলে বিদেশে যাওয়ার, অনেক জায়গায় ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আসলে এভাবে পজিটিভ কোনো কিছু আসে না, রিজেকশন চলে আসছে। তো নেপালের জন্য এই জন্য সিলেক্ট করলাম যে অনারেবলে অ্যাপ্লাই করি। তো যাই হোক, আমরা হিমালয়ের টিকিটটা কাটি নেপালের উদ্দেশ্যে। তো আমাদের যদিও বিমান বাংলাদেশের ইয়েটা দিয়ে দেয়, বাট হয়তো আমরা হিমালয় এয়ারলাইন্সে যাবো। তো দেখা যাক। এখন আসলে ইমিগ্রেশন শেষ করে প্রচুর খিদে লাগার দৌড়ে আমরা খেতে চলে আসলাম স্পাইস রেস্টুরেন্টে। এটা বিমানবন্দরের ভিতরে ইমিগ্রেশনের পর। তো যারা আসলে খাবার বাইরে থেকে খেয়ে আসবেন না, তারা কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্টে বসতে হবে দিন শেষে। কারণ এখানে একটা আমরা ক্লাব স্যান্ডউইচ অর্ডার করি, এটা 660 টাকা একজন। তো জিনিসগুলোর দাম আসলে এয়ারপোর্টের মধ্যে অবশ্যই ওইভাবেই রাখা হয়। আপনার চেষ্টা করুন, যদি বাজেট সীমিত থাকে তাহলে বাইরে থেকে খেয়ে আসার পরামর্শ দেবো। খাবার কেমন লাগতেছে? দুনিয়ার সব খাবারই মজা, তবে পেটে খিদা বেশি লাগলে খাবার বেশি ভালো লাগে। খাবার খেতে খেতেই ফ্লাইটের সময় হয়ে গেল। 11 নং গেটে যেতে হবে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে হিমালয় এয়ারলাইন্স। বিমানের কাছে যেতে কিছু কথা বলি। অবশ্যই 1 থেকে 1.5 মাস হাতে রেখে বিমানের টিকিট কাটবেন। যদি ভ্রমণের 5 থেকে 10 দিন আগে টিকিট কাটেন, তবে নেপালের মতো কম দূরত্বের দেশের টিকিটও লাখ টাকার উপরে পড়বে। যাক, আমরা গেটের সামনে চলে আসলাম। এখানে জুতো, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ খুলে স্ক্যানারে দিতে হয়। স্ক্যানিং শেষ করে নিজ দায়িত্বে নিজে সবকিছু বুঝে নেবেন। নিজের জিনিসপত্র বুঝে নিয়ে আমরা গেটের দিকে চলে গেলাম। গেট পার হয়ে দেখি আমাদেরকে বিমান পর্যন্ত দিয়ে আসার জন্য শাটেল বাস অপেক্ষা করছে। শাটেল বাসে ধীরে সুস্থে উঠে পড়লাম। চলে আসলাম মানুষের তৈরি পাখির সামনে। হিমালয় এয়ারলাইন্সে করে যাব নেপালে।
তো পাখির পিঠে চড়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। টিকিট হাতে নিয়ে এয়ার হোস্টকে দেখাবেন যাতে আপনার সিটটা খোঁজাতে সহায়তা করে। তো আমার সিট খুঁজতে সহায়তা করলো তারা। অবশেষে নিজের সিট পেয়ে গেলাম। সিটে বসে প্রথমেই নিজের সিট বেল্ট লাগিয়ে নেবেন। যার যত প্রয়োজন তত দোকানে তারপর টাইট করার জন্য এটা অবশেষে বিমান চলা শুরু করলো। যখন এয়ার হোস্টেসরা বিমানের জরুরি প্রয়োজনে কি কি করবেন দেখাবে, সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। যাক, প্রথমবারের মতন মাটি থেকে উপরের দিকে উঠছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন করলো। আপনাদের যদি টেবিল প্রয়োজন হয় তবে আপনারা এইভাবে লক খুলে টেবিল ব্যবহার করতে পারবেন। জানালা দিয়ে আকাশ মেঘ দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। যাক, আমাদেরকে এয়ার হোস্টেসরা খাবার পরিবেশন করছেন। যাদের ওয়াশরুমে যাওয়া প্রয়োজন কিন্তু বিমানের ওয়াশরুমে ব্যবহার বিধি নিয়ে ভয়ে আছেন, তাদের জন্য আমি সম্পূর্ণ একটা গাইডলাইন ভিডিও বানিয়ে রেখেছি। আই বাটন বা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, কেমন হতো যদি প্রতিদিন মেঘ আর সূর্যের আলোর খেলা দেখার সুযোগ হতো। যাক, সূর্য মেঘ দেখতে দেখতে নেপালের বিমানবন্দরের কাছে চলে আসলাম। আরে এত তারা কি লোকাল বাস পাইছে তো সব পাগল হয়ে গেছে। অবশেষে নেপালের বুকে চলে আসলাম। বিমান এখনো থামেনি, কিন্তু আমরা বাঙালিরা লোকাল বাস ভেবে নামার জন্য ব্যস্ত হয়ে গেলাম। সবুজ পাসপোর্টের মূল্য কমার পেছনে দায়ী শুধু আমরাই। যাক, বিমান পুরো থামার পর আমরা আস্তে আস্তে নামলাম। শাটেলে করে আমরা এখন ইমিগ্রেশন এবং কাস্টমস বিভাগে যাব। এই যে অন অ্যারাইভাল ভিসা লেখা, এই রোতে দিয়েই লাইনে দাঁড়াবেন। কাউকে বিরক্ত করবেন না আগে যাওয়ার জন্য। ভিসা প্রক্রিয়া খুবই দ্রুত সম্পূর্ণ হয়, তবে লাইনে দাঁড়ানোর আগে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে যে নিজের তথ্য পূরণ করে এমন একটা ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে শুধু পাসপোর্ট আর এই কাগজটা দিলে ভিসা দিয়ে দেবে, নতুবা এই কাগজের জন্য আবার অন্য লাইন ধরতে হবে। তাই ভোগান্তি এড়াতে ভ্রমণের একদিন আগে এই ফর্ম পূরণ করে হার্ড কপি সাথে নিয়ে আসুন। যাক, আমি ভিসা পেয়ে গেলাম। সবুজ পাসপোর্ট হওয়ার দরুন অনেক দেশের ভিসা রিজেক্ট হয়েছে, তাই প্রথম কোন দেশের ভিসা পাসপোর্টে পড়লো। শুক্রিয়া, ভিসা হাতে পেয়েই লাগেজের জন্য বের হয়ে গেলাম। লাগেজ ক্লেম জোনে লাগেজ পেতে আমাদের 1 মিনিটও লাগেনি, কিন্তু বাংলাদেশে কি হবে না হয়েছে তার অভিজ্ঞতা জানাবো পরে। এয়ারপোর্ট গুলার অযত্নে এই যে আমার ব্যাগটা পুরো ভেঙে ফেললো তারা। সব দিক দিয়ে ব্যাগ ভেঙে ফেললো, এত বেখেয়ালি তারা। যাক, ব্যাগ সংগ্রহের পর এখন বের হয়ে আসবো। তবে বের হওয়ার আগে অবশ্যই ক্যাশ থাকলে কিছু ক্যাশ নেপালি রুপিতে কনভার্ট করে নেবেন, অর্থাৎ ডলার। কারণ বিদেশে ডলারই চলে, কারণ বাংলা টাকা নিয়ে গেলে তারা কিন্তু আপনাকে কনভার্ট করে দিবে না। যদিও বিমানবন্দরে ভালো রেট পাওয়া যায় না, তবে কিছু ডলার রুপিতে কনভার্ট করে নেওয়া উত্তম। কার্ড থাকলে এটিএম থেকে তুলে নেবেন, আর আমার ক্যাশ আছে তাই ক্যাশ কনভার্ট করে নেব।
card. So it's a cash to fly. We have a multi-currency card also. ডলার কনভার্টের পর আপনি চাইলে এয়ারপোর্ট থেকে সিম কিনতে পারেন। আপনি যতদিন থাকবেন সেই অনুযায়ী প্যাকেজ কিনে নেবেন। মোটামুটি 500 নেপালি রুপি থেকে সিম সহ প্যাকেজ শুরু হয়। যদিও আমি সিম কিনে নেই, কারণ আমি ভ্রমণের সময় মোবাইলের ঝামেলাটা এড়িয়ে যেতে চেয়েছি। তবে আপনাদের কেনার জন্য পরামর্শ দিব, কারণ লোকেশন দেখার জন্য হলেও সিমটা লাগে। যাক, আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। আমাদের উদ্দেশ্য এখন নাগরকোট। ত্রিভুবন এয়ারপোর্ট থেকে নাগরকোট ট্যাক্সি ভাড়া 5000 নেপালি রুপি হয়ে থাকে সাধারণত। যদি খরচ এড়াতে চান তবে কয়েকজন মিলে মাইক্রো নিলে খরচ অনেকটা কমে আসবে। তো আমাদের গাইড আমাদেরকে কাপড় দিয়ে বরণ করে নিল। যাক, আমরা গাড়িতে উঠে পড়লাম। নাগরকোটের দিকে যাচ্ছি। হঠাৎ দেখলাম পাহাড়ের বুকে বড় ফ্লাড লাইটস। ড্রাইভারকে প্রশ্ন করলাম লাইটটা কে লাগিয়েছে। বলল সৃষ্টিকর্তা, কারণ এটা প্রকৃতির লাইট, অর্থাৎ চাঁদ। फ्रांस में नहीं देखा। কেউ তো ভিডিওতে মনে করবো বোঝা যাবে না, বুঝছে? तो बहुत ही खूबसूरत लगता है यार। वाह, आप तो हेवन में रहते हैं, जन्नत में रहते हैं। আর নেপালে আসার আগে একটু হিন্দি ভাষা বোঝা এবং বলা চর্চা করে নেবেন, কারণ এখানকার লোকেরা ইংরেজি খুব ভালো বোঝে না। যাক, দীর্ঘ সফরের পর আমরা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলে আমাদেরকে কমপ্লিমেন্টারি কফি দিল। আপনি যদি মুসলমান হন তবে এগুলা না খাওয়ার জন্য পরামর্শ রইল, কারণ নেপালে প্রতিটা হোটেলেই বার রয়েছে। যা কফি খেয়ে ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেলাম। তো এই রুমের মধ্যে পানি রাখা আছে, কফি, চা, সুগার, 2টা কাপ রাখা আছে, কেটলি, টিস্যু এবং একটা বড় টিভি। তারপরে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এসি দেওয়া আছে এবং বিছানাটা খুব সুন্দর। ওয়াশরুমটা ক্লিন, সুন্দর। বিমানবন্দরে যারা কাজ করে তারা যে কত চোর। এই যে আমাদের লক আমরা অন্য কিছু দিয়ে রাখছিলাম, দিয়ে উল্টা পাল্টা করে রাখছিলাম। তো সাধারণত সব লকারেরই 0 লক দেওয়া থাকে ডিফল্ট। তো এখানে আমাদেরটা ডিফল্ট আকারে করে রাখছে, অর্থাৎ তারা ট্রাই করছে। আমাদের রুমের ব্যালকনিটা কেমন তা খাবার খেয়ে দেখব, আর খাবার খাওয়ার জন্য নিচে চলে আসলাম। ওদের প্রাইসের এত দাম, শুধু ভাতের দামটা দেখাচ্ছি। শুধু ভাত প্লেন রাইস 185 টাকা। 600 টাকার মাটন, খাসির নেপালে আইসে 600 টাকার খাইতে হবে, 185 টাকার ভাত খেতেছে। আমাদের 10-20 জন খাই ফেলতে পারবে 185 টাকা। এই যে মুরগি কত, 400 না 500? আর এই ডাল 10 টাকা ডাল। ওনারা আমাদেরকে ভিআইপি সালাদ দিছে। এটা কি ধন্য মরিচ না ধান্য মরিচ? সালাদ লেবু সালাদ হলো 290 টাকা। ও 290 টাকা। খাবারের দাম দেখে নিজের দেশকে নিয়ে গর্ব হলো। যাক, মহামূল্যবান খাবার অর্ডার করলাম, কারণ এখানে তেমন কোনো হোটেল নেই, যদিও সবগুলোতে একই প্রাইস। যাক, খাবার খেয়ে হাঁটার অভ্যাস আছে, তাই হাঁটার জন্য বের হবো, আর রাতের নাগরকোটও দেখে আসবো। নেপালে রাত 10টা বাজে, প্রচুর ঠান্ডা এখানে। এখন তাপমাত্রা সম্ভবত 10 ডিগ্রি চলতেছে। যদি আমি টি শার্ট পরা, কিছু করার নাই, আসলে ওইভাবে জানা ছিল না যে এত ঠান্ডা পড়বে। তো দেখি কিভাবে আসলে টিকে থাকি। আর সকালবেলার অবস্থা আসলে বোঝা যাবে। আমরা এখন বর্তমানে 7000 ফুট উপরে আছি। নেপাল আসলে অবশ্যই জ্যাকেট, হুডি কিংবা ভারী জামা কাপড়, শাল এসব কিছু নিয়ে আসতে হবে, না হলে এই রাতের বেলা আমাদের মতো কাপাকাপি করতে হবে। আপেল कितना रुपए केजी?
যারা ভাবেন যে বাংলাদেশে আসলে জিনিসপত্রের দাম বেশি, তারা দয়া করে একবার নেপাল আসবেন। বাংলাদেশের থেকেও তার অবস্থা বেশি ভালো না। একটা কলার দাম 75 রুপি, ধরেন বাংলা টাকায় 60 বা 65 টাকা বা 70 টাকার মতো। তো দেখি এটা কি। ওয়াও, এই যে বারান্দা এবং বসা দুইটা জায়গা। ছাদটা দেখেন কত কাছে দেখা যায়, মাশাআল্লাহ। তো বারান্দা থেকে সকালের নাগরকোট কেমন দেখায়, এখানে সকালের নাস্তা কেমন, নাগরকোট থেকে হিমালয় দেখার অভিজ্ঞতা, বিখ্যাত ঝুলন্ত ব্রিজ ইত্যাদি দেখবো এর পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।